বোলপুর শান্তিনিকেতন নামটা শুনলে মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আজ আমরা ঘুরে বেড়াবো 51 পীঠের অন্যতম একটা পীঠ। সঙ্গে থাকবে শান্তিনিকেতন বোলপুরের অলিগলিতে বিশেষ বিশেষ দর্শনীয় স্থান। কবিগুরু রবীন্দ্রনাথ শহরে একদিনে বোলপুর ভ্রমণ। আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, সবচেয়ে কম খরচে তোমাদের সামনে উপস্থাপনা করব। তাহলে চলো দেরি না করে কবিগুরু রবীন্দ্রনাথের শহরের গল্পটা শুরু করা যাক। বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানে হচ্ছে শান্তির শহর। আর শান্তি খোঁজার জন্য কিন্তু প্রথমে দরকার একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্রাভেল অ্যান্ড ব্লগ ভিডিওতে স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি প্রান্তিক স্টেশনের বাইরে। আজকের আমরা বোলপুর ট্যুর কিন্তু একদিনে কমপ্লিট করব। হোটেল না নিয়ে একদিনে আমরা সবচেয়ে কম খরচে বোলপুর ঘুরে বেড়াবো রবীন্দ্রনাথের শহরে। অলিগলি সম্পূর্ণ দর্শনীয় স্থান কিন্তু আমরা তুলে ধরবো তোমাদের ছয় সিনের মাধ্যমে তোমাদের সামনে। আর প্রান্তিক থেকে আমরা এখন প্রথম যাব কঙ্কালীতলা মায়ের মন্দিরে, যেটা কিন্তু 51 পীঠের অন্যতম একটা পীঠ। আর তার আগে দেখে নাও প্রান্তিক শহরে, প্রান্তিক স্টেশনে আমি কিভাবে পৌঁছালাম। সকালের ঠান্ডা কুয়াশা গায়ে মেখে সমুদ্রপথ থেকে 6:31 হাওড়া গ্যালোপিং লোকাল ধরে প্রথমে আমি পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। যখন আমি ব্যান্ডেল নামলাম, যে ট্রেনে আমি বোলপুর শান্তিনিকেতন ভ্রমণ করব, সেই ট্রেনের টাইম রয়েছে এখনো 40 মিনিট পরে। প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গে এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা 4 নম্বর প্ল্যাটফর্ম এখন ক নাম্বার হয়েছে? ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মের নাম্বার চেঞ্জ করা হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। এখনো অনেক মানুষের প্ল্যাটফর্ম নাম্বারটা অজানা। তাই আমি যেটুকু টাইম হাতে পেয়েছি সেইটুকু টাইমের মধ্যে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্মের নাম্বারটা একটু ডিসকাস করে দিলাম তোমাদের সঙ্গে। 1A আর 1B এখন হয়েছে 1 নম্বর আর 2 নম্বর। যেটা আগে 1 নম্বর ছিল সেটা এখন হয়েছে 3 নম্বর। যেটা ছিল 2 নম্বর সেটা হয়েছে এখন 4 নম্বর। যেটা ছিল 3 নম্বর সেটা এখন হয়েছে 5 নম্বর। যেটা ছিল 4 নম্বর সেটা এখন হয়েছে 7 নম্বর। আর 5 নাম্বারটা হয়েছে 6 নাম্বার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আজ যে ট্রেনে ভ্রমণ করব, 13187 শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস ব্যান্ডেলের 1 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত টাইমে প্রবেশ করলো। মাতারা এক্সপ্রেসে আমি ভ্রমণ করব সেকেন্ড সিটিং চেয়ার কারে। তার টিকিট আমি তৎকালে বুকিং করেছিলাম। আমার ভাড়া পড়েছিল 85 টাকা। ব্যান্ডেল থেকে প্রান্তিকের দূরত্ব 123 কিলোমিটার। আর এই মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:42 প্রত্যেক দিন ছেড়ে রামপুরহাট পর্যন্ত যায়। শান্তিনিকেতন বোলপুর তো রয়েছে, তার সঙ্গে তারাপীঠ যারা ভ্রমণ করবে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট টাইম এবং পারফেক্ট ট্রেন। নির্ধারিত টাইমে ব্যান্ডেল স্টেশন ছাড়ার পরে তার ফার্স্ট অফিস বর্ধমান জংশন, তারপর এক এক করে গুসকুড়া, বোলপুর শান্তিনিকেতন হয়ে আমরা এসে পৌঁছালাম প্রান্তিক স্টেশনে। সেই সঙ্গে ব্যান্ডেল থেকে প্রান্তিকের 123 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে কিন্তু প্রান্তিক স্টেশনে এসে পৌঁছালো। স্টেশনের একদম 1 নম্বরের বাইরে প্রান্তিক স্টেশন, আর স্টেশনের সামনে রয়েছে কিন্তু টোটো। এই টোটো করে আমরা এখন যাব কঙ্কালীতলা। আর পাশে রয়েছে চায়ের দোকান, তোমরা কিছু খেতে চাইলে খেয়ে নিতে পারো। স্টেশনের সামনে যে টোটোগুলো রয়েছে সেই টোটোগুলো কিন্তু মানে রিজার্ভের, যেগুলো বুকিং করা থাকে আগে থেকে, তো সেইগুলো রয়েছে। স্টেশন থেকে একটুখানি এগিয়ে আসতে হবে, যেখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যাবে। তো আমরা এখন শেয়ার গাড়ি করেই প্রথম যাব কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দিরের সামনে কিন্তু রয়েছে প্রসাদের দোকান। তো এইটা রয়েছে কিন্তু 101 টাকা। আর এটা কত বললে? এটা হচ্ছে 51 টাকা ডালা সাজাচ্ছে। আর এখান থেকে মন্দির কিন্তু ওয়াকিং ডিস্টেন্স। আর যদি তোমরা টোটো রিজার্ভ করে আসো তাহলে কিন্তু তোমার টোটো এই ভিতরে ঢুকবে, 10 টাকা পার্কিং দিতে হবে। এখানে লাইন দিয়ে রয়েছে প্রসাদের দোকান। এই সাইডে রয়েছে, যেখান থেকে খুশি নিতে পারো। আর সোজা হচ্ছে মন্দির। আমরা প্রবেশ করছি কিন্তু মা কঙ্কালীতলার মন্দিরে, যেটা 51 পীঠের একটা অন্যতম পীঠ এবং কথিত রয়েছে এটাই নাকি শেষ পীঠ। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:33 আর এসে পৌঁছলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। আর মন্দিরে কিন্তু অলরেডি পূজা দেওয়ার লাইনটা কিন্তু ওই যে মন্দির, ওইটা মন্দির আর এটা লাইন। কোথা থেকে এসছেন আপনি? আমি হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। এগুলো থেকে এসছেন ফার্স্ট টাইম? না, আমি বিশ্বভারতীর ছাত্র ছিলাম, 33 বছর পর এলাম। ভালো লাগছে? তো আমিও কিন্তু সব পুণ্যার্থীর মতো লাইনে দাঁড়িয়ে আছি। এক এক করে লাইন এগোচ্ছে, গিয়ে তারপরে মায়ের পুজো দেবো, মায়ের দর্শন করব। আর আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে শোনাবো এই কঙ্কালী মন্দিরের হিস্টোরি এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে অনেক কিছু আছে। একটা আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য। কঙ্কালীতলা মায়ের মন্দিরে প্রত্যেক দিনই ভক্তদের ঢল নামে, যে যার বিশ্বাস নিয়ে আসে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তেমনই একটা দিন আমি কিন্তু চলে এসেছি কঙ্কালীতলায়। এখানে মায়ের মূর্তি বলতে কালীরূপে মায়ের এক মূর্তিকে ফটোর মধ্যে ফ্রেম বন্দি করে তার উপরেই কিন্তু পূজা অর্চনা। পুজো দেওয়ার পরে মন্দিরের পাশেই রয়েছে কুণ্ড,
কথিত আছে এই পুকুরেই মায়ের সেই কঙ্কালটা পড়েছিল। এটা রয়েছে মন্দির, আর মন্দিরের পাশে রয়েছে মানত গাছ, মানে এখানে তোমরা ঢিল বাঁধতে পারবে, তোমরা মানত করতে পারবে। কঙ্কালীতলা মন্দিরে যদি তোমরা প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। দুপুর 12টা থেকে ভোগ শুরু হয়, ভোগের মূল্য রয়েছে 50 টাকা। আর আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোগটা কোথায় পাওয়া যাচ্ছে। বাঁ দিকে রয়েছে মন্দির আর এই ডান দিকে রয়েছে প্রসাদ কাউন্টার, মানে এখানে কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়। কঙ্কালী মায়ের মন্দিরের দর্শন করার পরে এর পাশে রয়েছে শিব মন্দির। তবে হ্যাঁ, এই কঙ্কালীতলার যে ভৈরব রয়েছে, ভৈরব কিন্তু রুডু নামে পরিচিত। তোমরা যেটা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে এইখানে কিন্তু তোমার গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে পরপর। আর ওই বিল্ডিংটাতে কিন্তু কঙ্কালী মায়ের ভোগ প্রসাদও পাওয়া যায়, ওইখানেও পাওয়া যায়, এইখানে এই বিল্ডিংটাতেও প্রসাদ পাওয়া যায়। এখানেও প্রসাদ তোমরা টোকন কেটে কাটতে পারো, 50 টাকা টোকন। আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গুরু, পার হয়ে যায় গাড়ি। কঙ্কালী মায়ের মন্দিরটা দেখার পরে আমরা কিন্তু পরবর্তী গন্তব্য কোপাই নদী। আর কোপাই নদী মূলত এই ব্রিজের উপর দাঁড়িয়ে কিন্তু নদী দর্শন করতে হবে। এই নদী এখন বালি, জল হালকা রয়েছে, বৈশাখ মাসে বর্ষাকালে জলটা থাকে। আর এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঠিক এই নদীর ধারাবাহিকতা দেখে, কারণ নদীটা এমনভাবে এঁকে বেঁকে গেছে, তার জন্য লিখেছিল যে আমাদের নদীটা চলে একে বাঁকে। নদীটা এই শুরু হয়েছে, এইভাবে গিয়ে আবার এইভাবে গেছে। না, তোমরা পুরোটাই যত বোলপুর চত্বরে থাকবে মোটামুটি এই নদীটাতে কিন্তু তোমরা দেখা পাবে। কোপাই নদীর পাশে রয়েছে কোপাই নদী হাট। এখানে কিন্তু মানে সেই বোলপুরের একটা ফিলিংস রয়েছে, কাঠের জিনিস, জামা কাপড় সবকিছু রয়েছে। তো আমরা হাটে যাবো, মানে এরপরে সোনাঝুরি হাটে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শহরে না জানি কত কিছু আছে। ক্ষয় নদী, এটা ক্ষয় নদী। এটা আগে কাঠের ব্রিজ ছিল, এখন এটাকে মোটিভেশন করে আমরা কোপাই নদী দেখার পরে কিন্তু অবশেষে এসে পৌঁছালাম সোনাঝুরি হাটে, যেটা কিন্তু বোলপুর শান্তিনিকেতন একদম ফেমাস হাট। আর এই হাটটা কিন্তু আগে সপ্তাহে 2 দিন বসতো, মানে পর্যটক আর আমরা তোমরা এসে যে হাটটাকে এত উৎসাহিত করেছি যেন হাটটা প্রত্যেক দিনই এখন বসে। তো এখানে কিন্তু সকাল 6টা থেকে শুরু হয় আর সন্ধ্যের আলো নামার আগেই হাট কিন্তু গুটিয়ে যায়। মানে এখানে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই, দিনের আলোতে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু এই হাট চলবে। আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, তো এখানে সোনাঝুরি হাটটা একটু আগে থেকে শুরু হয়, ক্ষয় ব্রিজটা পার করার পরে মেন হাট। এই যে পুরোটা হাট রয়েছে, এটা পুরোটাই কিন্তু সোনাঝুরি হাট। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবে তোমরা। চলো আমরা একটু হাটটা ঘুরবো এখন। আর এই হাটে অ্যাকচুয়ালি মূলত মানে পাওয়া যাচ্ছে শুধু বোলপুরের শান্তিনিকেতনের যে জামা, যে কাপড়, সেই বোলপুরের শাড়ি, বোলপুরের জামা কাপড়, বোলপুরের কুর্তি, বোলপুরের কুর্তা, এবং রয়েছে কাঠের সামুদ্রিক, রয়েছে আরও ছোটোখাটো অনেক জিনিস ঘর সাজানোর। সবই কিন্তু একটা মানে মানে হাতে তৈরি করা জিনিস, মানে কোনো কিন্তু মেশিনে তৈরি জিনিস নয়। এখানে এখানে যা পাবে হাতের কাপড়, তারপরে কুর্তা, সবই কিন্তু হাতে তৈরি, এবং কাঠের জিনিস, আরও ঘর সাজানোর সামুদ্রিক, সব কিছু হাতে তৈরি। তো চলো তোমাদের হাটটা একটু ছোট্ট করে ঘুরিয়ে দেখাই। আর এই হাট মূলত প্রত্যেক দিনই বসে, আগে শনি রোববার বসতো, সকাল থেকে শুরু হয়, সন্ধ্যা আলো পর্যন্ত চলে। শান্তিনিকেতন বোলপুরে আসলে এই হাটটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। এই যে যত তোমরা গাছ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই সোনাঝুরি গাছ। আর এই জায়গাটার নাম কিন্তু সোনাঝুরি। আর এই সোনাঝুরির বাগানের আগে কিন্তু মূলত কোনো মেলা ছিল না, ফাঁকাই ছিল। এখন কিন্তু প্রচুর দোকানপাট, মানে মেলা বসে গেছে। আমরা সোনাঝুরি হাট দেখে কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছি, আর বেরিয়ে যাবো এখন পরবর্তী সাইড সিনে। আর সোনাঝুরি হাটটা কিন্তু অনেকটা বড় হাট, আর তোমার হাতে টাইম নিয়ে অবশ্যই সোনাঝুরি হাটটা ঘুরবে, কারণ তুমি জিনিসপত্র কেনো। আর জিনিসপত্র না কিনলে অবশ্যই প্রথম থেকে যা দেখতে পাবে মোটামুটি 10-5 মিনিটের মধ্যে সবই একই ধরনের দোকান, মানে জামা কাপড়, ঘর সামগ্রী জিনিস এবং কসমেটিকের জিনিস, সবই কিন্তু হাতে বানানো জিনিস। মানে এখানে কিন্তু কোনো মেশিনে যাবতীয় জিনিস নয়। এইখানে মেন হয়টা কি মানে ছড়ায়
এটা হচ্ছে আপনার এই শিক্ষাভবন মোড়, ওই পাশ দিয়ে চলে গেল ডিয়ার পার্ক, পাশে হচ্ছে সায়েন্স হস্টেল, তার পাশ দিয়ে বাঁ দিকে হচ্ছে অমৃত সিংহের বাড়ি, ডান দিকে চলে যাচ্ছে সিকিউরিটি আছে, এটা হচ্ছে অমিত্র সেনের বাড়ি, তাই তো? এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হলো গিয়ে অমর্ত্য সেনের বাড়ি। আমরা এখন প্রবেশ করেছি সৃজনী শিল্পগ্রামের ভিতরে। আর সোনাঝুরি হাট দেখার পরে আমরা কিন্তু চলে আসলাম এই শিল্পগ্রামে। এই শিল্পগ্রামে কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে সাইটে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্য কিন্তু তুলে ধরা হয়েছে আন্দামানের কিছু দৃশ্য। আর এই শিল্পগ্রামে ঢুকতে কিন্তু 20 টাকা টিকিট লাগছে পার পার্সন। আর যদি ফোন ছাড়া যদি ক্যামেরা বা স্টিল ভিডিও ইউজ করো তাহলে কিন্তু 50 টাকা, আর ভিডিওগ্রাফি করতে গেলে 1000 টাকা। শিল্পগ্রামের মেন গেট দিয়ে সোজা ঢুকে চলে আসতে হবে। প্রথমে আমরা দেখে নেব পুতুল ঘর, তারপর দেখে নেব এক এক নিদর্শন। থাকবে পশ্চিমবাংলার চারিদিকে বেশ কয়েকটি রাজ্য, এক এক করে দেখে নেব আমরা সেই রাজ্যগুলো। রয়েছে সেই রাজ্যের নিদর্শন, যে রাজ্যে যে জিনিস ফেমাস সেই জিনিসকে এখানে তুলে ধরা হয়েছে। তাহলে কথা না বলে এক এক করে সব রাজ্যগুলো আমরা একটু দর্শন করে নিই। সোনাঝুরি হাটের মতো এই সৃজনী শিল্পগ্রামের ভিতরেও কিন্তু রয়েছে বেশ কিছু দোকানপাট, যেখানে তোমরা হাতের তৈরি জিনিস পেয়ে যাবে। সৃজনী শিল্পগ্রামের ভিতরেও যারা দেশের জন্য লড়েছিল তেমন কিছু আদিবাসীর মূর্তি কিন্তু এখানে স্ট্যাচু করে রাখা হয়েছে। তার সাথে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু, রয়েছে একটা নাট্যমঞ্চ, সবকিছু মিলেমিশে একাকার এই সৃজনী শিল্পগ্রাম। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই সৃজনী শিল্পগ্রাম। আর এই শিল্পগ্রামে কিন্তু অ্যাকচুয়ালি প্রচুর দেখার জিনিস আছে। তো তোমরা যদি আসো অবশ্যই শিল্পগ্রামটা কিন্তু বোলপুরের ট্যুরের মধ্যে রাখবে। আর আমি একদিনের ট্যুরের যদি তোমরা করো তো আমার এই যেভাবে আমি ট্যুর করলাম সব দেখতে পারো। এছাড়াও আরও 2-4টে সাইট সিন দেখতে পারবে, তো সেগুলো কিন্তু এর মধ্যেই পাবে তোমরা। আমরা সেগুলো জানি যেগুলো ছোটোখাটো দর্শনীয় স্থান। তো আমরা বোলপুরে একদিনে মূলত যেগুলো মূল দর্শনীয় স্থান সে তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো আমরা এখন এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে যাবো এরপরে রাজবাড়ি বোলপুরের। 12টা স্পট ঘুরতে আমরা এমনি মিনিমাম 750 টাকা রেট, 500 টাকা হলেও আমরা ঘুরিয়ে দিই। আর 24 টাকা রয়েছে ওইগুলো পুরোটা ঘুরতে গেলে মিনিমাম আমরা 500 টাকা রেট, সারাদিনের গল্প, সারাদিনের প্যাকেজ। ওটা কি বিশ্বভারতীর মধ্যে? বিশ্বভারতী আর বাইরেটা পুরো মিনিয়ে বিশ্বভারতী টোটাল 36টা হ্যাঁ স্পট। হ্যাঁ পুরোটা ঘুরিয়ে মানে সারাদিনের প্যাকেজ, ওটা আপনার 500 টাকা রেট। আমরা ওটা কি সারাদিনে ঘোরা যাবে? হ্যাঁ সারাদিন সকাল 8টা থেকে আপনার সন্ধ্যে 6টা পর্যন্ত ফুল কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। যদি কেউ একদিনে করতে দুদিনে করলে একদিনে শান্তিনিকেতন ক্যাম্পাসটা, আর দ্বিতীয় দিন পরেরটা। ফোন নাম্বারটা বলো। 9474934088। শান্তিনিকেতন বিশ্বভারতীর ভিতরে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে 24টা। বিশ্বভারতীর বাইরে যে সাইট সিন সেটা রয়েছে কোপাই নদী, কঙ্কালতলা। টোটো কাকার মুখ থেকে তোমরা শুনতে পারলে এই বোলপুরে কি কি রয়েছে। শান্তিনিকেতনে টোটাল 36টা স্পট রয়েছে। বিশ্বভারতীর মধ্যে রয়েছে 12টা, বিশ্বভারতীর মধ্যে রয়েছে 24টা, আর বিশ্বভারতীর বাইরে রয়েছে কিন্তু 12টা।
আর এই 12টার কিন্তু সব থেকে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কঙ্কালীতলা মন্দির, শিল্পগ্রাম, আরো অনেক কিছু রয়েছে যেটা আমি একদিনে কাভার করছি আজকে। একদিনের বোলপুর ভ্রমণে দেখতে গেলে কিন্তু তোমাদেরকে এই যে আমি যে ভিডিওটা করছি এইটা তোমাদেরকে ফলো করতে হবে। শিল্পগ্রাম থেকে বেরিয়ে মনে পড়লো সারাদিন আমাদের পেটে কিছু পড়েনি। সবকিছু বাদ দিয়ে আমরা এখন সোজা চললাম হোটেলের উদ্দেশ্যে। শিল্পগ্রাম দেখার পরে দাঁড়ালাম পঞ্চবটি রান্নাঘর, মানে একটা খাবারের দোকান, হোটেল। সেই হোটেলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর অ্যাকচুয়ালি বোলপুর শান্তিনিকেতনে যেটা কম্পালসারি 170, 160, 180 অনেক হোটেলেই যেটা রেট রয়েছে, এটা সবজি ভাতের একটা কম্পালসারি কিন্তু আমাদের নিতেই হবে। আর এই পঞ্চবটিতে রয়েছে কিন্তু 170 টাকার সবজির থালি। এইটা হলো পঞ্চবটির রান্নাঘরের ভেজ থালি। আর বোলপুর শান্তিনিকেতনে কিন্তু ভেজ থালি কম্পালসারি, সব রেস্টুরেন্ট বা সব হোটেলেই কিন্তু তোমাদের ভেজ থালিটাকে নিতেই হবে, তারপরে যা নেবে এক্সট্রা। আচ্ছা, এবার ভেজ থালির মধ্যে কী কী দিয়েছে একবার বলে দিই। সেটা হচ্ছে বাসমতি চালের রাইসের ভাত, লেবু, ঝুড়ি আলু ভাজা, একটা ভেজ ডাল, আলু পোস্ত, ফুলকপির তরকারি, সুন্দরী মানে বেগুন সুন্দরী, যেটা অরুণদার বেগুন সুন্দরী আর কি, বেগুন ভাজা, সঙ্গে রয়েছে সাদা দই, চাটনি, হচ্ছে গোলাপ জামুন, আর রয়েছে পাঁপড়। তো এই দিয়ে হচ্ছে ভেজ থালি। এটার দাম নিচ্ছে কত? 170 টাকা। আর দিচ্ছে একটা বিসলারির জল। বিসলারি জল না, এটা হচ্ছে বাংলার জল, লেখা আছে এখানে বাংলা ডেয়ারি, মানে আমাদের বলতে হবে না। যাই হোক, তো এখানে যে সবজি থালিটা দেখতে পারলে এই থালিটা কিন্তু রয়েছে পাবদা 120 টাকা, কাতলা 90 টাকা, আর চিকেন রয়েছে 140 টাকা। এটা কিন্তু এক্সট্রা। পঞ্চবটিতে খাবারের টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না বস। আমি এর আগেও বোলপুরে শান্তিনিকেতনে এসে খাবার খেয়েছিলাম। এখানকার রিসোর্ট হোটেলের খাবার কিন্তু খুব সুন্দর। আর তোমরা আসলে অবশ্যই পঞ্চবটিতে খেতে পারো। এই পঞ্চবটিটা কিন্তু একদম সৃজনী গ্রামের পাশেই রয়েছে। লাঞ্চ রেস্ট করে আমরা এসে পৌঁছালাম সুরুলের রাজবাড়ি, যেটা বোলপুরের শান্তিনিকেতন রাজবাড়ি বলে চিনি। এখানে বড় বাড়ি রয়েছে, প্লাস পাশে রয়েছে ছোট বাড়ি, সুরুলের রাজবাড়ি। এটা রয়েছে ছোট বাড়ি, মানে ছোট রাজবাড়ি। আর এখানেও কিন্তু পুজো হয়, মানে দুটো বাড়িতেই কিন্তু পুজো হয়। আর এখানে পুজো মূলত দুর্গাপুজোর সময় কিন্তু বেশ ধুমধাম করে পুজোটা হয়। আর যেহেতু এখানে রাজবাড়ির একটা আদলের পুজো, বহু প্রাচীন মন্দির, মানে দেওয়ালের গায়েই দেখে বোঝা যাচ্ছে, কারণ পাশে একটা নিদর্শন রয়েছে। আর মূলত এই চূড়ো আর গেট দেখে মনে হচ্ছে এই দুটো শিব মন্দিরই আছে, যদিও গেট বন্ধ। এই রাজবাড়িতে কিন্তু ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগছে না। প্রবেশ মূল্য শুধু লাগছে আমাদের শিল্পগ্রামে। বাদ বাকি আজ যত সাইট সিন করেছি একটাতেও কিন্তু প্রবেশ মূল্য নেই। বোলপুর ক্যাম্পাসের বাইরে রয়েছে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে 12টা সাইট সিন। আর 12টার মধ্যে বিশেষ বিশেষ সাইট সিন কিন্তু একদিনে আমরা তুলে ধরেছি, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 4:15। আর আমরা কিন্তু এসেছি সুরুলের রাজবাড়ি। আর এটাই কিন্তু আমাদের শেষ দর্শনীয় স্থান। এরপরে আমরা এখান থেকে চলে যাব বোলপুর স্টেশন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শহরকে বাই বাই করে এক বুক ভালোবাসা, এক বুক হাসি, আর তোমাদেরকে সয়েন্স স্ক্রিনে তুলে দেওয়া বিশেষ বিশেষ দর্শনীয় স্থান, সবকিছু চিঠি নিয়ে আমরা ফিরে চলেছি বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। আমি দাঁড়িয়ে রয়েছি একদম শান্তিনিকেতন স্টেশনের সামনে। শান্তিনিকেতন স্টেশন থেকেও কিন্তু তোমরা টোটো রিজার্ভ করেও ঘুরতে পারবে। আমি যে ট্যুরটা করলাম সেই ট্যুরটা, কিন্তু সেক্ষেত্রে কি হবে, কঙ্কালীতলাটা অনেক পরে হবে। আর সকাল সকাল বাড়ি থেকে মর্নিংয়ে বেরিয়ে এসে তোমরা আগে পুজো দেওয়া, তাহলে পুজো থেকে তোমাদের প্রান্তিক নামতে হবে। আর প্রান্তিক নেমে পুজো দিয়ে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে বোলপুর স্টেশনে আসলাম। অর্থাৎ তোমরা যদি কঙ্কালীতলা ভ্রমণ করো তাহলে কিন্তু প্রান্তিক স্টেশনে নামবে। সেখান থেকে শেয়ার করে তোমরা কঙ্কালীতলা পুজো দিয়ে ঘুরতে পারো, বা টোটো রিজার্ভ করেও তোমরা কঙ্কালীতলা হয়ে এগুলো ঘুরে তারপরে তোমরা বোলপুর স্টেশনে নামতে পারো। তো আই হোপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে বন্ধু ফ্যামিলি সঙ্গে শেয়ার করো। তো তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, সবচেয়ে কম খরচের ট্যুর কিন্তু আমি করেই থাকি। ট্রেনে উঠে গেছি, আর ট্রেন টাইম অলরেডি হয়ে গেছে 4:53 ছাড়ার টাইম, 54 ছেড়ে দিল। আর ব্যান্ডেলে ঢোয়ার টাইম রয়েছে রাত্রি 8টায়। হতভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়, কথাটা শুনতে মন্ত হলেও কথাটা বাস্তব। জয়নগর এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনে নির্ধারিত সময় থেকে 33 মিনিট লেটে কিন্তু প্রবেশ করলো ব্যান্ডেল জংশনে। সেই সঙ্গে আমার বাড়ি ফেরার ট্রেনটাও কিন্তু চলে গেল।
তাকিয়ে দেখলাম বাড়ি ফেরার ট্রেনটা আমাকে হাতছানি দিয়ে চলে যাচ্ছে। এর নাম ব্লগার। লাস্ট ট্রেনের অপেক্ষায় ব্যান্ডেল স্টেশনে বসে পুকুর গুনতে লাগলাম। হাওড়া কাটোয়া লোকাল ব্যান্ডেলের টাইম রয়েছে 9:40। জানি লাস্ট ট্রেন লেট করবেই। অবশেষে লেট করে 9:46 ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। সেই ট্রেনে উঠে আমি আমার গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। সবশেষে একদিনের বোলপুর ট্রিপ কমপ্লিট করে অবশেষে রাত 11টায় আমার শহরে পৌঁছালাম। সকলকে গুড নাইট। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জার্নিতে। ততক্ষণ বাই বাই।